দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টর সন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় শিশুর শারীরিক ও মানসিক বিকাশ। আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার কায়সার মাহমুদ। আমরা কথা বলছিলাম, আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। ধন্যবাদ। ডাক্তার কায়সার মাহমুদ আছেন আমাদের সাথে। আমরা আজ কথা বলবো আপনার সাথে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ নিয়ে। তো প্রথমে একটু জানতে চাই আপনার কাছ থেকে যে আসলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ বলতে আমরা কি বুঝি? আচ্ছা, মূলত পক্ষে শারীরিক বিকাশ এবং মানসিক বিকাশ দুইটা অনেকে একত্রেই আলোচনা করতে চায় বা বলে, কিন্তু শারীরিক বিকাশটা হচ্ছে মূলত পক্ষে ম্যাচুরেশন অফ মাসেল অথবা গ্রোথ, এই বিষয়গুলো আসবে। আর মানসিক বিকাশ বলতে তার স্কিল, বিহেভিয়ার, এগুলো আসবে। আচ্ছা, তো ফিজিক্যাল গ্রোথ যখন ম্যাচুরেশনের দিকে যাবে তখন সেটাকে আমরা শারীরিক গ্রোথ বলতেছি, আর স্কিল, বিহেভিয়ার যখন আসবে আলোচনায় তখন সেটা আসবে ডেভেলপমেন্ট বা মানসিক বিকাশ। সেটা আসলে কোন বয়স পর্যন্ত আমরা ধরে থাকবো যে শিশুর মানসিক বিকাশটা কোন বয়সে হয়, বা কোন বয়সটা শিশুর মানসিক বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং পাশাপাশি একই প্রশ্ন যে শারীরিক বিকাশের জন্য হচ্ছে কোন বয়সটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? অ্যাকচুয়ালি গ্রোথ মানুষের ক্ষেত্রে একদম মায়ের পেটে থাকাকালীন সময় থেকেই শুরু হয়, গর্ভকালীন সময় থেকেই শুরু হয়। এটাকে আমরা বলি ফিটাল ম্যাচুরেশন ফেজ। এরপরে আছে ইনফ্যান্টাইল ফেজ, এরপরে আছে চাইল্ডহুড ফেজ, এরপরে আছে যেটা আমরা বলি পিউবার্টি ফেজ। তো সেক্ষেত্রে প্রাথমিক গ্রোথ এবং ডেভেলপমেন্ট দুইটার ক্ষেত্রে আমরা শুরু করব একদম জন্মের আগে থেকেই, পূর্বে থেকে, অর্থাৎ গর্ভকালীন সময় থেকে আসলে ম্যাচুরেশনটা শুরু হয়। আচ্ছা, আমি একটু এবার জানতে চাচ্ছি যে শারীরিক বিকাশের জন্য আসলে ধাপগুলো কি কি, স্টেজ বাই স্টেজ যদি একটু জানতে চাই। আচ্ছা, শারীরিক বিকাশের ক্ষেত্রে দেখা যায় যে 30% গ্রোথ এটা ফিটাল পিরিয়ডেই শেষ হয়ে যায়। ফিটাল পিরিয়ডে 30% গ্রোথ হয়। এরপরে ইনফ্যান্টাইল ফেজ, ইনফ্যান্টাইল ফেজে 15% শারীরিক গ্রোথটা হয়ে যায়। সবচেয়ে বড় যে ভূমিকাটা সেটা হচ্ছে চাইল্ডহুড ফেজ, যেটা আমরা বলতেছি 1 বছর থেকে পরবর্তী প্রায় 5 বছর 7 বছর পর্যন্ত বলি আমরা এটা। এই সময়টা হঠাৎ করে দেখবেন যে বাচ্চা কাচ্চা বেশ দ্রুত বাড়তেছে, ঠিক আছে, হঠাৎ করে লম্বা হয়ে যাচ্ছে স্কুলে। এই সময়টাতে যদি বাবা মা বা অভিভাবক যারা রয়েছেন তারা হচ্ছে বাচ্চার জন্য আসলে কি করতে পারেন, তার সম্পূর্ণভাবে যদি শারীরিক বিকাশ এবং মানসিক বিকাশ দুটোই যদি সঠিকভাবে করতে চান, সেই ক্ষেত্রে খাদ্য তালিকা আমরা জানি এখানে পুষ্টি অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, ঘুমটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা, এবং পাশাপাশি এখনকার যে বাচ্চারা রয়েছে তারা কিন্তু মোবাইল আসক্ত। বিশেষ করে বাচ্চার বাবা মা যারা রয়েছেন তারা কিন্তু বাচ্চার খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু এখন মোবাইলটাকে অনেকটা প্রাধান্য দিচ্ছেন, যে বাচ্চা মোবাইল না দেখলে আসলে খেতে পারে না। তো সামগ্রিকভাবে একটু জানতে চাই আপনার কাছে যে এই যে পুষ্টির বিষয়টা, পুষ্টির তালিকায় এই সময়টাতে কি কি রাখলে বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশ দুটোর জন্যই ভালো হবে? শারীরিক এবং মানসিক বিকাশের ক্ষেত্রে যদি ডোমেইন হিসেবে চিন্তা করেন, যে 3টা বিষয়ের দিকে আমাদের গুরুত্ব দিতে হয়, ঠিক আছে। একটা হচ্ছে নিউট্রিশন, যেটা আপনি বললেন অলরেডি। নিউট্রিশনের পাশাপাশি তার ফিজিক্যাল হেলথের বিষয়টা আসবে, যে সে কতটুকু সুস্থ আছে, তার গ্রোয়িং এজে সে কতটুকু সুস্থ আছে, এটা একটা বিষয় আসবে। আর একটা হচ্ছে তার ইন্টারেক্টিভ লাভিং, সে কতটুকু সুযোগ এবং ভালোবাসা পাচ্ছে, এটাও কিন্তু গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো প্রথমে নিউট্রিশনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এইখানে যে আদর্শ খাবারের কথা বলি আমরা, যে সকল যে নিউট্রিশনের কম্পোনেন্ট যেগুলো আছে, আমিষ, শর্করা, স্নেহ, ইভেন যে খনিজ, পানি, এই সবগুলোর কিন্তু একটা সুন্দর একটা সমন্বয় থাকা উচিত আমরা আমাদের বাচ্চাদের যে আমরা খাওয়ানোর যে প্রসিডিওরটা আসে সেইখানে। আর ফিজিক্যাল যে হেলথের যে চেক আপের কথা বললাম, সেটার ক্ষেত্রে রোগবালাইয়ের একটা বিষয় আসবে। হার্ট ডিজিজ যদি থাকে, লাংস ডিজিজ যদি থাকে, কিডনি ডিজিজ থাকে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার গ্রোথটা একটু স্টান্টেড হয়ে যায়। আর লাভের ক্ষেত্রে বললাম যে পরিবেশ, বিশেষ করে মায়ের ভালোবাসা, বাবার স্নেহ, পরিবারের সকলের যে একটা আদর,
এবং কেয়ারনেস, এগুলোও কিন্তু গ্রোথ এবং ডেভেলপমেন্টে খুব বড় একটা অর্থাৎ একটা ভূমিকা হেলদি রাখে। এনভায়রনমেন্টও দরকার, দরকার। যেমন একটা হেলদি ফুড দরকার তেমন একটা সুন্দর এনভায়রনমেন্টও দরকার। জি। এবং আমরা জানি যে একটা বাচ্চার বেড়ে ওঠার জন্য পরিবারের ভূমিকাটা এখানে আসলে অপরিসীম। অপরিসীম, যদি অপরিসীম। বাবা মা এবং আশেপাশে যারা রয়েছেন, এখন যৌথ পরিবার অনেক আছে, এবং সেই যৌথ পরিবারগুলোতে যদি সবাই বাচ্চাকে সেই সাপোর্টটা করে, সেই ভালোবাসাটা দেয়, তাহলে আসলে দুটোই, শিশুর শারীরিক এবং মানসিক দুই বিকাশটাই কিন্তু বিকাশটাই ঘটবে, সুন্দর মতো হতে সুন্দর পারবে। মতো ঘটবে। আপনার কাছে আমার আরো প্রশ্ন আছে, তবে এই মুহূর্তে সময় হয়েছে একটি বিরতি। আচ্ছা। দর্শক, ডক্টর সনকল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবার স্বাগত জানাচ্ছি ডক্টর সনকলে। আমরা আজ কথা বলছি শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ নিয়ে, এবং কথা বলবার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার কায়সার মাহমুদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম যে পুষ্টি তালিকায় আসলে বাচ্চাদের কি কি রাখা উচিত, এবং বললেন যে পরিবারের যে চারিপার্শ্বিক অবস্থা সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশের জন্য। এবার একটু জানতে চাই যে আসলে বাবা মা কি করে বুঝবেন যে তার শিশুর মানসিক এবং শারীরিক বিকাশটা সঠিক মতো হচ্ছে, বা কোন কোন আচরণ দেখলে আসলে বুঝতে পারবেন যে তার বাচ্চাটা সুস্থ আছে? আচ্ছা, এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে মানসিক। শারীরিকের ক্ষেত্রে যেটা বিষয়, যে আশেপাশে দেখবেন যে অনেকগুলো বাচ্চা আছে, বাচ্চার বাবা মায়েরা দেখবেন যে তুলনা করে যে আমার বাচ্চাটা একটু কেমন, মানে ছোট না বড়, বা ঠিক মতো বাড়তেছে, লম্বায় বড় হচ্ছে কিনা, চিকন মোটা, এগুলো কিন্তু তুলনা করে। এবং যখন দেখে যে দুই তিনটা বাচ্চার ভিতরে তার বাচ্চার স্বাস্থ্য কিছুটা, তখনই তারা নোটিশ করে এবং ডাক্তারের কাছে যায় যে আমার বাচ্চা খায় না, বা আমার বাচ্চা একটু স্বাস্থ্য কম। তো সেক্ষেত্রে এটা একটা বিষয় চলে আসে। আরেকটা বিষয় যে উচ্চতার বিষয়টা বাচ্চার বাবা মায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং তারা এটা খেয়াল করে। যখন স্কুলে যায়, অনেকগুলো বাচ্চার ভেতরে তারা একটা লেভেল তৈরি করে, যে যেমন ক্লাস 3 বা 4-এর বাচ্চা যারা, তাদের হাইট মোটামুটি কাছাকাছি হয়, আবার 7-8-এর বাচ্চাদের তাদের একটা হাইট মোটামুটি হয়। যখনই দেখা যায় যে কোনো বাচ্চা অনেক বেশি খাটো বা স্বাভাবিকভাবে চোখে লাগতেছে, তখন তারা ডাক্তারের শরণাপন্ন হয়। আর মানসিকের যে বিষয়টা, এইটা কিন্তু একদম ছোটবেলা থেকে দেখতে হয়। এটার অনেকগুলো স্টেজ আছে, যেমন একটা 6 সপ্তাহের বাচ্চা, তার দেখা যাবে যে ঘাড়, নেক কন্ট্রোলটা আসতে হবে। আচ্ছা, ঠিক আছে, নেক কন্ট্রোল হয়, এটা পার্শিয়ালি ল্যাগ থাকে 6 সপ্তাহে, কিন্তু এটা 3 মাসের ক্ষেত্রে যায় দেখা যায় যে এটা মোটামুটি সেই স্টেবল হয়, অ্যাচিভ করে আর কি। নেক কন্ট্রোল মানে মোটর অ্যাক্টিভিটি আমরা দেখি। এরপরে সিটিং হয় 6 মাস বয়সে, সে দেখা যায় যে সাপোর্টে বসতে পারে। 8 বছরে সে নিজে নিজেই বসতে পারে। একটা প্রশ্ন যোগ করি, যে অনেকে তো বলেন যে আসলে তার বাচ্চা একটু দেরি করে কথা বলছে। তো এই যে কথা বলা বা দেরি করে কথা, কত বছর বয়স পর্যন্ত আসলে কথা না বলাটা স্বাভাবিক? একটা দুইটা শব্দ কিন্তু সে 12 মাস থেকে 14 মাসের মধ্যে সে বলবে। আচ্ছা। কোনো কোনো সময় 2টা শব্দও বলতে পারে। আর আমরা বলি মোটামুটি 18 থেকে 2 বছরে সে একটা বাক্য বলতে পারে, যেমন আমি খাবো, আমি যাব, আমি খাই, এই ধরনের বাক্যগুলো কিন্তু তারা বলতে পারে। তো কোনো কোনো বাচ্চা দেখা যায় যে ওই সময়টা এইটুকু বলতে পারে না, জাস্ট শব্দ উচ্চারণ করে, তখন আমাদেরকে অ্যালার্ট হইতে হবে। বিশেষ করে যারা যে মোবাইল দেখে বা স্ক্রিনে আসক্ত বেশি, আশেপাশের পরিবেশের সাথে বাচ্চাদের সাথে কথা বলতে ওইরকম সুযোগ পায় না, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়, আমরা যেটা দেখি। আচ্ছা, মোবাইল আসক্তের কথা বলছিলেন, আসলে বর্তমানে এই কথাটা বলা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি। এখনকার বাচ্চা, আমরা দেখছি প্রায় ছোট ছোট বাচ্চার চোখে চশমা, যেটা আসলে আমরা চাইনি, বা এই ভবিষ্যৎটা যে হবে এটা আসলে আমরা কেউই পরিকল্পনা করিনি। তবে এই যে আমরা দেখছি ছোট ছোট বাচ্চারা এখন থেকে চশমা পড়ছে বা সারাক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে রয়েছে, ডিভাইস আসক্ত হয়ে গিয়েছে, এতে কি বাচ্চাদের, শিশু বা আমাদের যে শিশুরা রয়েছেন তাদের মানসিক বিকাশে কোনো রকম প্রভাব পড়তে পারে? না, তা তো অবশ্যই, কারণ সে তো ইন্টারাকশন শো করতেছে না, একজন মানুষের সাথে কমিউনিকেট করতে পারতেছে না, সে তার সকল জগৎ, সকল চিন্তা ভাবনার জগৎ ওই একটা ডিভাইসের উপরে পড়ে যাচ্ছে। ফলে সে কিন্তু তার মনের ভাব প্রকাশ করার কোনো মাধ্যম পাচ্ছে না, বা সে প্রকাশ করতে পারতেছে না, এবং অন্যকে কি ভাবতেছে সেটাও সে বুঝতে পারতেছে না। অতএব তার চিন্তার গণ্ডিটা কমে যাচ্ছে, এবং একটা পর্যায়ে দেখা যাবে তার সাথে যখন ইন্টারাকশন না হবে, হঠাৎ করে যদি কারোর সাথে কথা বলতে যায়, তখন সে আর কথা বলতে পারবে না, সে ভাষাটা আর ওই রকম ভাবে প্রকাশ করতে পারবে না, সে শব্দ চয়নটা সে পাচ্ছে না। সে পাচ্ছে না।
আচ্ছা, তো এই যে বাবা মায়েরা কিন্তু যতই হচ্ছে আমরা বলি না কেন যেটা আসলে বাচ্চার জন্য খুবই হার্মফুল, তারপরে হচ্ছে বাবা মারা কিন্তু বলেন যে তাহলে আমরা আসলে কি করব, যে আমার বাচ্চা তো হচ্ছে মোবাইল ছাড়া খাবেই না বা আমার বাচ্চা মোবাইল ছাড়া ঘুমাবেই না, সেক্ষেত্রে আসলে আমাদের কি করণীয়, তো আপনার কাছে একটু জানতে আমাদের চাই। করণীয় হচ্ছে আমরা ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম আমাদের বাবা মা কি করছে, এইটা একটা বড় একটা জিনিস। আমাদের বাবা মা আমাদের ছড়া শোনাইছে, গান বলছে, অথবা একটু আদর করে খাওয়াচ্ছে, সামনাসামনি বসে বিভিন্ন ধরনের আকর্ষণীয় কিছু কথাবার্তা বলতো। হ্যাঁ, এইগুলা হচ্ছে বাবা মায়ের বন্ডিংটাও তৈরি হয় বাচ্চার সাথে, বাচ্চা কিন্তু আনন্দও পায় এবং তখন সে নিজে থেকে খাওয়া শুরু করে দেয়। অর্থাৎ বাচ্চাকে টাইম দেওয়াটা টাইম এখানে দিতে খুবই হবে, গুরুত্বপূর্ণ, কোয়ালিটি টাইম দিতে হবে। কোয়ালিটি টাইম দিতে হবে। আচ্ছা, বাচ্চার বিকাশের ক্ষেত্রে আরেকটা বিষয় এখানে আসে যে কনফিউশন থাকে আসলে যে বাচ্চাকে হচ্ছে বেশি শাসন করব বা কোন সময় আসলে শাসন করার দরকার আছে এবং কোন সময় ভালোবাসা দেবার দরকার আছে, বা অতিরিক্ত শাসন করলে বা কি ধরনের ক্ষতি হতে পারে। তাহলে একজন চিকিৎসক হিসেবে আপনার কি পরামর্শ থাকবে যে শাসনের মাত্রাটা আসলে কেমন থাকবে, কোন বয়সে কতটুকু শাসন করলে একটা বাচ্চার মানসিক বিকাশে কোনো প্রভাব পড়বে না? না, বিষয়টা হচ্ছে যে বাবা মা যেহেতু থাকে এবং বাচ্চারা অনেক দুষ্টমি করে বলে, কিন্তু এখানে শাসনটা হবে আদরের মতো করে। ঠিক আছে, যে তুমি খাও, বকা দিয়ে যেটা তুমি খাও, খেলে এই উপকারটা হবে, তাকে বোঝাইতে হবে যে খাওয়ানোর মাধ্যমে তার শারীরিক কী কী উপকার হতে পারে। এই কথাগুলো ধীরে ধীরে বলতে বলতে বাচ্চারা যখন বুঝবে যে না এটা তার জন্য দরকার, তার উপকারে আসবে, তখন সে খাবে। কিন্তু বকা দিয়ে ভয় দেখায়া যদি খাওয়ানোর চেষ্টা করা হয় তখন সে ওটার প্রতি একটা অনীহা সৃষ্টি হবে এবং সে কিন্তু মানসিকভাবে দেখা যাবে যে বাবা মাকেও সে অপছন্দ করা শুরু করবে। যদিও পারে না, কিন্তু এটা কিন্তু হয়, তার মনের ভিতরে একটা প্রভাব তৈরি হয় এবং আস্তে আস্তে সে দেখা যায় যে খাবার আর সে ওইভাবে নিতে পারে না। আচ্ছা, আমি একটা ফেসবুকে আমাদের একটা প্রশ্ন আমরা দেখলাম যে আসলে বাচ্চা অতিরিক্ত চঞ্চল, 5 থেকে 6 বছরের বাচ্চা, সে খুব বেশি চঞ্চল এবং কোনোভাবে হচ্ছে তার যে দুষ্টমিগুলো সেটা কন্ট্রোল করা যায় না, এটা কি আসলে স্বাভাবিক কিনা? এটা কোনো কোনো ক্ষেত্রে স্বাভাবিক, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমরা অ্যাসেসমেন্ট করি মানসিকভাবে, যারা সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টের যে টুলসগুলো আছে সেগুলো যখন অ্যাপ্লাই করা হয় তখন দেখা যায় কিছু কিছু বাচ্চা একটু হাইপার অ্যাক্টিভিটি শো করে, তখন একটা কাউন্সেলিংয়ের প্রয়োজন পড়ে বাচ্চা এবং বাচ্চার প্যারেন্টদের সাথে। এটা প্রাথমিকভাবে অত লাইটলি নেওয়ারও প্রয়োজন নেই, আবার খুব বেশি সিরিয়াসনেসের দরকার নেই। আপনি অবজার্ভ করেন যে বাচ্চাটা বাকি সব কিছু ঠিক আছে কিনা, সে সব কিছু ঠিক মতো গুছায় রাখতে পারতেছে কিনা, সে পড়ালেখাটা ঠিক মতো করতে পারতেছে কিনা, খেলাধুলায় মনোযোগী কিনা। এরকম যদি হয় তাহলে এটা স্বাভাবিক। কিন্তু দেখা যাচ্ছে যে সে হঠাৎ করে রেগে যাচ্ছে, হঠাৎ করে হাইপার রিঅ্যাক্টিভিটি শো করতেছে, সবকিছু ভেঙে চুরে ফেলতেছে, তাহলে আপনাকে অ্যালার্ট হতে হবে এবং সেক্ষেত্রে হচ্ছে কাউন্সেলিং এর খুব প্রয়োজন আছে। ডাক্তার কায়সার মাহমুদ, আপনার কাছে আরো প্রশ্ন আছে আমার, তবে সময় হচ্ছে আরেকটি বিরতির। জি, দর্শক, ডক্টর সনকল অনুষ্ঠানে নিচ্ছি শেষ একটি বিরতি। বিরতির পর আবার সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আমরা কথা বলছি শিশুর শারীরিক এবং মানসিক বিকাশের জন্য, এবং কথা বলবার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার কায়সার মাহমুদ। আমরা কথা বলছিলাম শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ নিয়ে। এবার একটু প্রশ্ন করতে চাই, এখনকার বাচ্চাদেরকে কিন্তু আমরা মাঠে খেলতে তেমন দেখি না, বা বাচ্চারা এখন বাসা থেকে হচ্ছে হয়তো স্কুলে যায়, স্কুল থেকে কোচিং, তারপর বাসা, এটাই হচ্ছে তাদের লাইফস্টাইল বা রুটিন হয়ে গিয়েছে। বাট এই যে মাঠে খেলাধুলা করাটা কতটুকু স্বাস্থ্যের জন্য হচ্ছে উপকারী বা পাশাপাশি মানসিক বিকাশের জন্য কতটুকু উপকারী, এটা আপনার কাছে একটু জানতে চাই। আসলে যেটা বিষয় গ্রোথের ক্ষেত্রে, যে আমরা বললাম যে ইনফ্যান্টাইল পিরিয়ড, অর্থাৎ তারপরে চাইল্ডহুড পিরিয়ডে আমরা বলতেছি প্রায় 40% গ্রোথ চাইল্ডহুড পিরিয়ডে হয়। 40% একটা মানুষের গ্রোথের 40% আপনার চাইল্ডহুড পিরিয়ডে হয়। এই সময়টায় তার প্রয়োজন সবচেয়ে বড় সাপোর্ট। ঠিক আছে, এই সময় তার খেলাধুলা করার প্রয়োজন, একটু দৌড়ঝাঁপ করলে কিছু হরমোনাল ইনফ্লুয়েন্স বাড়ে, এখানে গ্রোথ হরমোনের একটা ফ্যাক্টর আছে। এখানে যত বেশি আপনি ইনভলভ থাকবেন আপনার ম্যাচুরেশনটা তত দ্রুত হবে এবং বাড়বে। ঠিক আছে, তো এখন দেখা যাচ্ছে যে এই সময়ে স্কুলের বেশিরভাগ ক্ষেত্রে বিল্ডিংয়ে স্কুল, কোনো মাঠ নাই, তারা প্লে গ্রাউন্ড পাচ্ছে না, সবই ইনডোর গেম ইনভলভ হয়েছে। ইনডোর গেমে তো আপনার অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, অ্যাক্টিভিটি কমে গেলে পরে আপনারা সেই
গ্রোথটা পাওয়া প্রকৃতির যাচ্ছে সাথে না। যে মেলামেশাটা একটা বাচ্চার, সেটা আর পাওয়া যাচ্ছে সেই না। অনুভবটা কিন্তু আমাদের শহরের বাচ্চারা তেমন করতে পারে না। করতে পারে না। এখান থেকে এই প্রসঙ্গ থেকে একটা প্রশ্ন আপনাকে করছি যে আসলে গ্রামের যে বাচ্চাগুলো আছে আমাদের শহর অঞ্চলের বাচ্চার সাথে এবং গ্রামের বাচ্চাদের মধ্যে আপনি কি ধরনের শারীরিক এবং মানসিক পার্থক্য দেখেন বা আদৌ কোনো পার্থক্য আছে কিনা? না, পার্থক্য বলতে কি, গ্রামে তো খোলা পরিবেশ পায়, তারা বিরাট বড় একটা মাঠ পায়, বা মাঠ না পেলেও জমি পায়। তো তারা কিন্তু তাদের নিজেদের উদ্যোগে আশেপাশের মানুষ, যে বাচ্চা কাচ্চা, তাদের সাথে কিন্তু খেলাধুলা প্রতিনিয়ত করতে থাকে এবং তাদের শারীরিক বিকাশটা খুব ভালো হয়, মানসিক বিকাশটা একই সাথে ডেভেলপ করে। কিন্তু পক্ষান্তরে শহর অঞ্চলে দেখা যাচ্ছে যে এদের প্লেগ্রাউন্ডের অভাবে তারা অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, এরা ওবেসিটিতে ভুগতেছে। অনেক ক্ষেত্রে আমরা এখন ওবেস চাইল্ড প্রচুর পাই। সেটা হতে পারে ফুডের ইনফ্লুয়েন্স থাকতে পারে, কিন্তু এক্ষেত্রে অ্যাক্টিভিটি যে কমে যাচ্ছে, প্লাস হচ্ছে স্ক্রিন টাইম বেড়ে যাচ্ছে, এগুলোও ইনভলভ করতেছে তার ওবেসিটিতে। ইমিউনিটিটা কিন্তু এখানে এটার জন্য বড় মানে একটা আমাদের যে শহরের অঞ্চলে বাচ্চারা রয়েছে তাদের ইমিউন পাওয়ারটা কিন্তু কিছুটা আমরা যতটুকু দেখেছি বা জানি যে তাদের চেয়ে কিছুটা কম। হ্যাঁ, শহরের বাচ্চা থেকে গ্রামের কম, থেকে কম। গ্রামের থেকে কম। তার কারণটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর যে আসলে বাহিরে খেলাধুলা করতে দিতে হবে বাচ্চাকে, বাবা মার সেই সময়টুকু বের করতে হবে যে হ্যাঁ। নিজের বাচ্চাকে অন্তত একটু বাহিরের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেওয়ার। এবার একটু আপনার কাছে জানতে চাই যে শিশুর মানসিক চাপের বিষয়ে একটা কথা বলছিলাম, এই জায়গাটাতে কিন্তু গ্রাম এবং শহরে আরেকটা পার্থক্য আছে। গ্রামের যে বাচ্চারা রয়েছে তাদের যে স্কুল কলেজ আছে, যতটুকু আমরা জানি খুবই স্ট্রিক্ট শিক্ষকরা আছেন, বা যতটুকু শুনেছি আর কি, বা তাদের শিক্ষকরা একটু অন্যরকম থাকেন, এবং শহরের যে শিক্ষকরা রয়েছেন তাদের ট্রেনিংটা হয়তো একটু ডিফারেন্ট থাকে বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের হ্যান্ডেল করার ক্ষেত্রে। তো আসলে কি এটা শিশুর মানসিক চাপে কোনো প্রভাব ফেলে কিনা বা প্রভাব মানসিক তো চাপে ফেলে, থাকে কারণ কিনা? হচ্ছে যে আমাদের যেটা আইডিয়াল আমরা বলি যে গ্রামের স্কুলগুলো, বিশেষ করে প্রাইমারি স্কুল যেটা, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ধরা হয় যে 6 বছর বয়সে একটা বাচ্চা, 6+ বয়সে একটা বাচ্চা স্কুলে যাবে এবং তারা ওই বয়স থেকে অল্প অল্প করে শিখবে। কিন্তু আমরা এত বেশি এই জিনিসটাকে সিরিয়াস পর্যায়ে নিয়ে গেছি, এখন আমরা ক্লাস মানে 1 বা 2 এটার ধারে কাছে নাই। আমরা এখন 3 বছর বা 3 বছর একটু বেশি হলে পরে আমরা প্লে, নার্সারি, এই ক্লাসগুলোতে অলরেডি ভর্তি করায় দিই। এখানে বলা হয় যে তারা স্কুলে যাবে, কিছু খেলাধুলা করবে, কিন্তু সেইখানেও কিন্তু কিছু পড়ালেখা হয়, যেটা কোনো কোনো বাচ্চার জন্য মানসিক চাপের একটা তৈরি হয়। এবং এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড তৈরি করার একটা বিষয় থাকে, প্রতিযোগিতার একটা বিষয় থাকে। এই বিষয়গুলো যখন বাবা মা সিরিয়াস পর্যায়ে নিয়ে যায়, তখন বাচ্চার উপর প্রভাব ফেলে, একটা মানসিক প্রভাব পড়ে। খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমরা আজ করলাম শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ নিয়ে, এবং আপনি স্টেপ বাই স্টেপ আসলে সব কথাগুলো সুন্দর করে বিস্তারিত আমাদেরকে বললেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার কায়সার মাহমুদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। জি, ধন্যবাদ আপনাকেও এবং আমার দর্শকদের। দর্শক, এই ছিল ডক্টরস অন কলের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের।